বঙ্গভবনের পর এবার কি ক্যান্টনমেন্ট? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? ক্ষমতার শীর্ষ কেন্দ্রগুলোতে কি বাজছে বিদায়ের করুণ সুর? দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে এমন একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মুখে। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদারদের একে একে সরিয়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান শুরু হয়েছে, তার চূড়ান্ত দৃশ্যপট কি এখন কেবলই সময়ের অপেক্ষা? তারেক রহমানের এক অদৃশ্য মাস্টার স্ট্রোকে কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আওয়ামী ফ্যাসিবাদের শেষ দুর্গগুলো? আজকের এই বিশ্লেষণ আপনাদের চোখ খুলে দেবে। দর্শক, ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা যাকে বঙ্গভবনে বসিয়ে গিয়েছিলেন তার শেষ রক্ষা করার জন্য, সেই চুপ্পু ছাত্র জনতা তুমুল গণ অভ্যুত্থানের পরও নিজের আসনটি ঠিকই আঁকড়ে ধরে রেখেছিলেন, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার কাছে শেষ পর্যন্ত টিকতে পারলেন না তিনি। শারীরিক ও মানসিক অসুস্থতার কথা বলে চরম নাটকীয়তার মধ্য দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই একে নিছক পদত্যাগ বলছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা জানেন এটি কোনো সাধারণ পদত্যাগ নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বুদ্ধিমত্তার এক বিশাল বিজয়। কিন্তু আসল খেলা কি এখানেই শেষ? না দর্শক, খেলা তো সবে শুরু। বঙ্গভবন যখন হাসিনা মুক্ত হলো, তখন দেশবাসীর চোখ গিয়ে পড়েছে ক্যান্টনমেন্টের দিকে, কারণ শেখ হাসিনার আরেক ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত সরকারের চরম আস্থার প্রতীক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখনও বহাল তবিয়তে পদে রয়েছেন। আর এখানেই বেজে উঠেছে বিপদের অ্যালার্ম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সবখানেই এখন একটাই গুঞ্জন, মেয়াদ শেষ হওয়ার আগেই কি সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে? তাকে কি বিদেশে কোনো মিশনে বা রাষ্ট্রদূত করে পাঠিয়ে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায় নেওয়ার প্রস্তুতি চলছে? কেন হঠাৎ সেনাপ্রধানকে সরানোর এই তোড়জোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০০৬ এবং ২০০৭ সালের সেই অন্ধকার দিনগুলোতে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ বা 1/11 এক ভয়ঙ্কর ট্র্যাজেডির নাম। মনে করে দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক সিনিয়র অফিসারকে টপকিয়ে মইনুল আহমেদকে সেনাপ্রধান বানিয়েছিলেন অত্যন্ত বিশ্বাসের সাথে। কিন্তু সেই মইনুল আহমেদ কি করেছিলেন? তিনি কামানের নল আর অস্ত্রের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করেছিলেন, জারি করেছিলেন জরুরি অবস্থা। সেই ১/১১ অশুভ শক্তি শুধু বিএনপির সরকারকেই পতন করেনি, তারা জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় এবং মর্মান্তিক আঘাতটি এসেছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারে তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, তার ফলে তার মেরুদণ্ড ভেঙে যায়। টানা ১৭ বছর তাকে প্রবাসে কাটাতে হয়েছে এক চরম যন্ত্রণাদায়ক জীবন। সেই স্মৃতি কি বিএনপি বা তারেক রহমান কখনোই ভুলতে পারবেন? কখনোই না। তারেক রহমান এখন আর সেই আগের মানুষটি নেই। তিনি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি হিসেবী এবং দূরদর্শী একজন রাজনীতিক। তিনি খুব ভালো করেই জানেন, সেনাবাহিনীর ভেতরে যদি এমন কোনো ব্যক্তি শীর্ষ পদে বসে থাকেন, যার নারীর টান পতিত স্বৈরাচারের সাথে, তবে তার যে কোনো মুহূর্তে বুমেরাং হতে পারে। ২০০৭ সালে মইনুল আহমেদ যা করেছিলেন, ২০২৪-২৫ এবং ২০২৬ সালে ওয়াকারুজ্জামান যে তার পুনরাবৃত্তি ঘটাবেন না, তার গ্যারান্টি কোথায়? তারেক রহমান এবার আর আগের মতো কোনো ভুল করতে রাজি নন। তিনি পেছনের সমস্ত পথ বন্ধ করে সামনে এগোতে চান। বিশেষ করে শেখ হাসিনা যখন দিল্লিতে বসে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছে, ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছে, তখন সেনাপ্রধানের মতো রাষ্ট্রের একটি মহা গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনার কোনো ঘনিষ্ঠ লোককে রেখে দেয়া মানে হলো নিজেদের গলাতেই নিজেরা ছুরি চালিয়ে দেয়া। তারেক রহমান যখন জনগণের একচেটিয়া রায় নিয়ে ক্ষমতায় বসে পড়েছেন, তখন তিনি খুব ভালো করেই বুঝছেন কাঁটার সিংহাসনে বসে কখনো নিশ্চিন্তে দেশ চালানো যায় না। তাই তিনি একে একে সেই কাঁটাগুলো উপড়ে ফেলার ছক কষেছেন। খেয়াল করে দেখবেন, সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রধান পদগুলোতে ইতিমধ্যেই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অত্যন্ত বিশ্বস্ত, দক্ষ এবং বিগত সরকারের আমলে চরম বৈষম্যের শিকার দেশপ্রেমিক অফিসারদের এখন এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের মতো কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর প্রাণভোমরা। এর মানে কি? এর সোজা অর্থ হলো সেনাপ্রধানের চারপাশে এমন একটি বলয় তৈরি করা হচ্ছে যেখানে তিনি কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার নিচের স্তরের সবাই যখন দেশপ্রেমিক এবং নতুন বাংলাদেশের পক্ষে শক্তি হবেন, তখন শীর্ষ পদে বসেও তিনি পতিত স্বৈরাচারের পক্ষে কোনো কলকাঠি নাড়তে পারবেন না। এটি হচ্ছে তারেক রহমানের সাইলেন্ট এনসার্কেলমেন্ট বা নীরব ঘেরাও নীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেনাপ্রধানের পদত্যাগ নিয়েও যে গুঞ্জন ছড়িয়েছে, তা একেবারেই ভিত্তিহীন নয়। হ্যাঁ, এটা ঠিক যে সরকার বা আইএসপিআর থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের এত বড় একটি পদে রদবদলের বিষয়টি কখনো আগে থেকে মাইক বাজিয়ে ঘোষণা করা হয় না। এটি হয় অত্যন্ত গোপনীয়তা এবং রাষ্ট্রীয় প্রোটোকল মেনে। ফেসবুকে কোনো পোস্ট ভাইরাল হলেই যে পরদিন সেনাপ্রধান পদত্যাগ করবেন, বিষয়টি এত সহজ নয়। কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি অলিখিত নিয়ম হলো, এখানে যা রটে তার কিছু তো বটে। সোশ্যাল মিডিয়ায় যখন কোনো গুঞ্জন জোরালো হয়, বুঝতে হবে ভেতরে ভেতরে আগ্নেয়গিরি ফুটতে শুরু করেছে। অনেকেই বলছেন জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ ২০২৭ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, যেখানে দেশের ১৮ কোটি মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো ছায়াকেও মানুষ মেনে নিতে প্রস্তুত নয়।
সাধারণ সিপাহী থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিসাররাও চাইছেন সেনাবাহিনী হোক সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং একটি শক্ত নিরপেক্ষ নেতৃত্বের অধীন। দীর্ঘদিন ধরে দলীয়করণের কারণে সেনাবাহিনীর পেশাদার কর্মকর্তাদের মনে যে চাপা ক্ষোভ জমা হয়েছিল 5ই আগস্টের পর তা আরও তীব্র হয়েছে। তারা চান না তাদের মাথার উপর এমন কেউ বসে থাকুক যার দিকে আঙুল তুলে মানুষ স্বৈরাচারের দোষর বলে গালমন্দ করবে। তারেক রহমান সেনাবাহিনীর মাঠ পর্যায়ের এই সেন্টিমেন্ট খুব ভালোভাবে পড়তে পেরেছেন। তিনি জানেন আন্তর্জাতিক চক্রান্তকারীরাও বসে নেই, তারা চাইছে বাংলাদেশে একটি পুতুল সরকার থাকুক যাতে ভূ রাজনীতিতে তারা ছড়ি ঘোরাতে পারে। কিন্তু তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্বকে কারো হাতে বন্ধক দিতে রাজি নন। শেখ হাসিনার প্রত্যাবর্তন চক্রান্ত নস্যাৎ করতে এবং সামরিক শাসন ও 111-এর মতো যে কোনো ষড়যন্ত্রের রাস্তা চিরতরে বন্ধ করতে সেনা সদরের পরিবর্তনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ইতিহাস প্রমাণ করে সেনাপ্রধান বা সেনাবাহিনী যদি সরকারের পক্ষে না থাকে কিংবা তারা যদি ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলায় তবে কোনো সরকারই আর টিকে থাকতে পারে না। তারেক রহমান সেই 2006 সালের ভুলের পুনরাবৃত্তি হতে দেবেন না। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। শাহাবুদ্দিন চুপ্পুর পর এবার ওয়াকারুজ্জামানের পদত্যাগ এখন কেবলই একটি আনুষ্ঠানিকতার বিষয়। তাকে হয়তো জাতিসংঘ মিশনে বা কোনো বন্ধু রাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে একটি সম্মানজনক বিদায় দেওয়া হবে, আর তার জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হবে সম্পূর্ণ নিরপেক্ষ, দেশপ্রেমিক এবং নির্ভরযোগ্য কোনো কর্মকর্তার হাতে। দর্শক, তারেক রহমানের এই দূরদর্শী এবং সময় উপযোগী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় 1/11 ছায়া দূর করতে এবং একটি নিষ্কণ্টক নতুন বাংলাদেশ গড়তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ায় তারেক রহমানের সবচেয়ে সঠিক রাজনৈতিক